নির্বাচনী ইশতেহারে দলগুলোকে পুঁজিবাজার ও অর্থনীতির জন্য স্পষ্ট দিক নির্দেশনা চান খাত সংশ্লিষ্টরা। অন্তর্বর্তী সরকারের অর্থনীতিতে যে সংস্কারের উদ্যোগ নিয়েছে তা চলমান থাকবে কিনা সেটিও স্পষ্ট করার ব্যাপারে আশ্বাস চান তারা। অর্থনীতি নিয়ে আগামী সরকারের দৃষ্টিভঙ্গি ও এই খাতের গতি ফেরাতে কি করণীয় সে ব্যাপারে একটি দিক নির্দেশনা চান তারা। বিস্তারিত প্রতিবেদনে। নির্বাচনের পথে দেশ পরিচালিত হলে অর্থনীতিতে গতি সঞ্চার হবে, বিশেষ করে যার ইতিবাচক প্রভাব পড়বে পুঁজিবাজারে, এমন মনস্তাত্ত্বিক ধারণা ছিল খাত সংশ্লিষ্টদের। তবে তফসিল ঘোষণার পরেও পুঁজিবাজারে নেই কোনো ইতিবাচক প্রভাব। খাত সংশ্লিষ্টরা মনে করছেন আগামীর অর্থনীতি নিয়ে দলগুলোর দৃষ্টিভঙ্গি এখনও স্পষ্ট নয়। তার মধ্যে দেশব্যাপী রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে অর্থনীতিতে। ফলে নির্বাচনের আগে রাজনৈতিক ইশতেহারে অর্থনীতির জন্য ইতিবাচক দিক নির্দেশনা চান পুঁজিবাজার সংশ্লিষ্ট সাধারণ বিনিয়োগকারীরা। ব্যাংকের এমডি এবং ওই দেশের কর্মকর্তাদেরকে আইনে আওতায় আনতে হবে, কারণ এই 5টি ব্যাংকের টাকা লুট হয়েছে, ব্যবসা লস দেয়নি। আর যারা যত ভালো আমাদেরকে প্রতিশ্রুতি দেবেন আমরা তাদেরকে সাপোর্ট দেব। খাত সংশ্লিষ্টরা মনে করেন নিয়ন্ত্রণকে বিকেন্দ্রীভূত করতে হবে। সরকার কিংবা নিয়ন্ত্রক সংস্থার অতিরিক্ত হস্তক্ষেপ অর্থনীতির জন্য মঙ্গল বয়ে আনে না। তারা মনে করছেন সরকারের নীতিমালাগুলোকে করতে হবে ব্যবসা বান্ধব। রেগুলেটরি রিজিম থেকে বের করার মানে হচ্ছে যে অনেক দায়িত্ব ডিএসসিকে সিএসসিকে নিতে হবে। সো এসইসি ওভারসাইট করবে পুরা বাজার। কেউ রং প্লে করলে, যদি আমি টোটাল অর্থনীতির চাকা যদি না ঘুরাতে পারি তাহলে কিন্তু আপনার এমপ্লয়মেন্ট জেনারেশন হবে না, বাজারে ইকোনমির কন্ডিশন আরও নাজুক হয়ে যাবে। তো যেই ইলেকশনে আসুক তারা একটা আমূল পরিবর্তন নিয়ে আসবে বলে আমি মনে করি। অন্তর্বর্তী সরকার বিভিন্ন সংস্কার কার্যক্রম শুরু করে গেলেও এর কোনো সুরাহা করতে পারেনি বলে মনে করছেন এই অর্থনীতিবিদ। তার মতে রাজনৈতিক ইশতেহারে সংস্কার কার্যক্রম নিয়ে দিক নির্দেশনা থাকতে হবে। এই দেশকে ম্যানেজ করা কঠিন বটে, ইকোনমিকে ম্যানেজ করা আরো কঠিন হবে। সামনে ঋণের এই ট্র্যাপ থেকে আমাদের উদ্ধার হতে হবে। সাইজ অফ দ্য গভর্নমেন্ট এটাও একটা ইস্যু হওয়া উচিত। অন্যদিকে সুদের হারও বেশি ইকোনমিতে, 15-16-17% মানে বড় করে কোনো ব্যবসা ভালো হবে না। কেবল নির্বাচনের ইশতেহারেই নয়, আগামী সরকারের জন্য অপেক্ষা করছে অর্থনীতির নানা চ্যালেঞ্জ। ইকোনমি যদি ভালো করে ম্যানেজ না করা যায় তখন কিন্তু মানুষের কিন্তু ক্ষোভ বাড়তে থাকবে। রিয়াজ সেজান, দেশ টিভি, ঢাকা। দেখছিলাম নির্বাচনী ইশতেহারে, রাজনৈতিক ইশতেহারে অর্থনীতির দিক নির্দেশনা চান খাত সংশ্লিষ্টরা। এই বিষয়ে কথা বলতে আমরা যুক্ত করে নিচ্ছি বাজার বিশ্লেষক ব্যারিস্টার এম মাসুমকে। জনাব মাসুম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের দেশ বাণিজ্যের আলাপে। যে বিষয়টি আমরা লক্ষ্য করলাম যে এখানে খাত সংশ্লিষ্টরা বেশ কিছু চ্যালেঞ্জ দেখছেন এবং নির্বাচনে একটি অর্থনৈতিক দিক নির্দেশনা চাচ্ছেন। সেখানে বারবার উঠে আসছে, আমরা দেখলাম সংস্কারের বিষয়টি, যে সরকার সংস্কারের উদ্যোগ নিয়েছে কিন্তু সেটি কোনো বাস্তবায়নের কোনো উদ্যোগ তেমন দেখা যায়নি। কি ধরনের আসলে ম্যানিফেস্টোতে কি ধরনের দিক নির্দেশনা থাকা উচিত বলে আপনি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি আমরা যে ধরেন একটা লং টাইম এবং একটা ইন্টারিম গভর্নমেন্টের আপনি দেখেছেন অনেক ধরনের রিফর্মের চেষ্টা করা হয়েছে, বাট আমার কাছে যেটা মনে হয় স্পেসিফিকলি যে দলই ফর্ম করবে গভর্নমেন্ট তাদেরকে স্পেশালি আমাদের যে এজেন্ডাগুলি, যে পলিটিক্যাল যে ইশতেহার, সেখানে স্পেসিফিকলি বলা থাকতে হবে যে ব্যাংকিং সেক্টরের কি কি রিফর্ম করবে এবং কি কি রিফর্ম যেগুলি হচ্ছে সেটা কিভাবে কন্টিনিউ করবে। অ্যাট দি সেম টাইম ক্যাপিটাল মার্কেটের কি কি রিফর্ম করবে বা কিভাবে এটাকে গতিশীল করবে। সাথে সাথে আপনার ইন্স্যুরেন্স সেক্টর, যে ইন্স্যুরেন্স সেক্টরে কি ধরনের রিফর্ম বা এটাকে কিভাবে গতিশীল করবে। এবং সেটা যদি স্পেসিফিকলি না থাকে তাহলে দেখা যাবে যে অনেকেই কিন্তু আপনার ওই স্পেসিফিক দলের প্রতি বা সেইভাবে কিন্তু তারা ইন্সপায়ার্ড হবে না। তাহলে আমাদেরকে যেটা মনে করতে হবে বা আমাদেরকে অবশ্যই এটা দলকে তাদের ক্লিয়ারলি একটা স্পেসিফিক ক্লিয়ার পিকচার দিতে হবে এবং কিভাবে এই ইকোসিস্টেমটা ডেভেলপ করবে। কারণ এখানে কিন্তু অনেকগুলি চ্যালেঞ্জ রয়ে গেছে। আপনি জানেন প্রথমেই আমাদের যে চ্যালেঞ্জ, যদি আপনি ইনফর্মাল ইকোনমিতে দেখেন যে ইনফ্লেশন, এবং এই যে হিউজ ইনফ্লেশন যেটা চেষ্টা করা হচ্ছে আপনার 8.25 বা এর মধ্যে এখনো, কিন্তু সেটাকে 5 এর নিচে আনা, বা এইটার সাথে সাথে আপনার কানেক্টেড হলো পারচেজ পাওয়ার। কারণ যদি
আপনার লিভিং কস্ট যদি বেড়ে যায়, আবার কিন্তু এই যে জনগণ যারা সাফারার, কারণ সেটার সাথে সাথে যার যখন পারচেজ পাওয়ার থাকবে না, এবং সেটার কারণে ধরেন আপনি যদি দেখেন যে আমাদের ওভারঅল ইনভেস্টমেন্টের যে গ্রোথটা আমরা দেখছি, যে আমাদের যে প্রাইভেট ইনভেস্টমেন্ট গ্রোথ এবং প্রাইভেট ক্রেডিট গ্রোথ, আপনি প্রাইভেট ক্রেডিট গ্রোথ ইন জেনারেল আমাদের দেশে আমরা দেখেছি 17 to 18 পর্যন্ত ছিল, সেখানে এখন 6%। তাহলে যদি ইনভেস্টমেন্ট না হয় তাহলে কিন্তু আনএমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে, আর আনএমপ্লয়মেন্ট ক্রিয়েট হলে কিন্তু ইনস্টেবিলিটি হবে। তাহলে সেইটা গভর্নমেন্টকে মাথায় রাখতে হবে এবং স্পেসিফিক এজেন্ডা দিয়ে এবং সেটাকে স্পেসিফিকলি এক্সিকিউট করতে হবে। যদিও আমরা এখন আপনি দেখছেন যে আমাদের এক্সটার্নাল বা আমি যদি বলি ম্যাক্রো ইকোনমির যে প্যারামিটারগুলি, ব্যালেন্স অফ পেমেন্ট খুবই ভালো অবস্থাতে, যেটা আমরা পজিটিভ দেখছি। যদিও আমাদের ট্রেড ডেফিসিট এবং কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স কিছুটা নেগেটিভ আছে, বাট কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট কিন্তু পজিটিভ। তো ওভারঅল ম্যাক্রো ইকোনমিতে যেভাবে আমাদের অর্থনীতির একটা চেষ্টা করা হয়েছে, এবং ব্যাংকিং সেক্টরে যে রিফর্ম করে আপনি দেখেছেন যে নন পারফর্মিং লোন, যেটা আগে আমরা দেখতাম না, কিন্তু এখন টোটাল সিনিয়রিটি কিন্তু আপনার সামনে আসছে, এবং সেখানে কিন্তু প্রায় 36% আপনার নন পারফর্মিং লোন। এই যে চ্যালেঞ্জগুলি আপনার নিউ গভর্নমেন্টের সামনে থাকবে এবং সেইটা তারা কিভাবে ফেস করবে এবং সেই চ্যালেঞ্জটা কিভাবে তারা এক্সিকিউট করবে। এরই মধ্যে আমরা দেখছি যে বিএনপি বলছে যে ইকোনমিকে বিকেন্দ্রীকরণ করা হবে, যে কেন্দ্রীভূত ইকোনমি আমাদের গেল সময়গুলোতে আমরা দেখেছি, সে তারা বিকেন্দ্রীকরণের কথা বলছে। এটি কতটুকু জরুরি বলে আপনি মনে করছেন? এটা অবশ্যই, বাট কিন্তু সেটা স্পেসিফিক ক্লিয়ার এজেন্ডাতে আপনাকে থাকতে হবে, কারণ যদি ওইভাবে স্পেসিফিক না থাকে তাহলে সেইটা কিন্তু দেখা যাবে যে কিভাবে এক্সিকিউট হবে সেটা নিয়ে কোয়েশ্চেন থাকবে। যেমন ধরেন বাংলাদেশ ব্যাংকের অলরেডি যে রিফর্মগুলি আমরা দেখছি, যে ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট নতুন করে ড্রাফট হচ্ছে, আপনার আমাদের অর্থনৈতিক আদালত আইন নতুন করে ড্রাফট হচ্ছে, ব্যাংকিং রেজলিউশন অর্ডিন্যান্স করা হয়েছে এবং সেইটার মাধ্যমে মার্জার করা হলো 5টা ব্যাংকে, এবং সাথে সাথে কিন্তু এখানে আরো অনেকগুলি ব্যাংক আছে যাদের আপনি জানেন যে 50%-এর উপরে নন পারফর্মিং লোন এবং তাদের ক্যাপিটাল শর্টফল, তারপরে প্রভিশন শর্টফল। তাহলে এই যে ব্যাংকিং সেক্টরের একটা রিফর্ম দরকার বা যেটা হচ্ছে সেটাকে কন্টিনিউ করে নেওয়া, সাথে সাথে আপনি জানেন যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, যেখানে 35 ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, কিন্তু তার মধ্যে 9টি অলরেডি শাটডাউনের জন্য প্রসেস চলছে, কিন্তু সেই 35-এর মধ্যে ভার্চুয়ালি 10 থেকে 12টা হয়তো বা ভালোভাবে ফাংশনিং, কিন্তু বাকি যেগুলি সেগুলিকে কিভাবে বা কোন রিফর্ম বা কোন ওয়েতে তারা মুভ করবে, এবং এই যে ওভারঅল সিচুয়েশন সেটাকে কিন্তু অ্যাড্রেস করতে হবে। সাথে সাথে আপনার এক্সপোর্ট এবং ইম্পোর্ট, আপনার যদি ইনভেস্টমেন্ট যদি না থাকে, আপনি জানেন আমাদের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট একেবারে 1%ও যদি ইকুইটি পার্ট দেখেন সেটা 500 মিলিয়নের বেশি বলা যায় না। তার মানে হলো ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কিভাবে আসবে, সেটাকে আরো কিভাবে ইজ অফ ডুইং বিজনেসটাকে রিফর্ম করে কিভাবে করা যায়, সাথে সাথে আপনাকে বিনিয়োগ পরিস্থিতি কিভাবে ক্রিয়েট করা যায়, এই যে জিনিসগুলি সেগুলি কিন্তু স্পেসিফিক থাকতে হবে। জি, আপনি স্পেসিফিকের কথা বলছেন এবং আপনি বলছেন যে একটা বেশ চ্যালেঞ্জ আছে, এবং এই চ্যালেঞ্জের জন্য একটি সঠিক দিক নির্দেশনা যদি দলগুলো দেয় তাতে তাদের জন্য ভালো হবে এবং সাধারণ ভোটাররা আসলে এই ব্যাপারে একটা আশা পাবে। অনেক ধন্যবাদ জানাব।